আপনি ফোনটাকে নিচে নামান। নিচে থেকে নেওয়া যায় না। এবং আপনার যদি কেউ ভিডিও এভাবে পোস্ট করে আমি স্ট্রিক্ট অ্যাকশন নিব। ভাবুন তো আপনি প্রতিদিন যে খবরগুলো দেখছেন তার কতটুকু আসলে খবর আর কতটুকু আপনাকে ক্লিক করানোর জন্য সাজানো একটি পণ্য। একটা হেডলাইনে লেখা হচ্ছে এক কথা, নিউজের ভেতর গিয়ে দেখলেন ঘটনা আরেক। থাম্বনেলে এমন ছবি যেন ভয়াবহ কিছু ঘটে গেছে, অথচ নিউজগুলো দেখা যায় সেই ঘটনার সঙ্গে ছবির কোনো সম্পর্কই নেই। পুরনো ভিডিওকে নতুন ঘটনার ফুটেজ হিসেবে চালানো হচ্ছে, অর্ধেক বক্তব্য কেটে পুরো অর্থ বদলে দেওয়া হচ্ছে, আর মানুষের আবেগ ও কৌতূহলকে কাজে লাগিয়ে বানানো হচ্ছে সুরসুরি মার্কা নিউজ ভিডিও। এখন খবরের মানদণ্ড একটাই, কত ভিউ হয়েছে। যত বেশি ভিউ তত ভালো রিপোর্ট, যত বেশি ভাইরাল তত ভালো সাংবাদিক। ডিজিটাল বিভাগের একটি ভিডিও কন্টেন্ট 4 মিলিয়ন ভিউ অতিক্রম করায় পুরস্কৃত হয়েছেন সংশ্লিষ্ট প্রতিবেদক। সাংবাদিকতার নামে এক একজনের 10টা থেকে 12টা পোর্টাল, পেজ আর চ্যানেল, যে যেভাবে পারছে ছুটছে ভিউয়ের পেছনে। আর এই দৌড়ে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে সাংবাদিক শব্দটাই মানুষের কাছে সম্মানের পরিচয় না হয়ে বিরক্তি কিংবা গালির শব্দে পরিণত হচ্ছে। থামুন, আপনার এই সমস্ত অবাধ্য প্রশ্ন কোনো মানে নেই। আজকের প্রশ্নটা এখানে, সাংবাদিকতা কি এখনও মানুষের কাছে সত্য জানার মাধ্যম, নাকি অনেক ক্ষেত্রে এটা পরিণত হচ্ছে ভিউ, ক্লিক আর এঙ্গেজমেন্টের ব্যবসায়? আর সাংবাদিকতার উদ্দেশ্য যদি সত্যি তুলে ধরা হয় তাহলে সত্যের চেয়ে কেন চমক দিন দিন বড় হয়ে উঠছে? একসময় একটা সংবাদ কেন এত বিশ্বাসযোগ্য ছিল? একজন সাংবাদিকের পরিচয় কেন ছিল এত গুরুত্বপূর্ণ? কেন ছিল এত সম্মানের? কিভাবে সেই সাংবাদিকতা ধীরে ধীরে পৌঁছালো ক্লিক, ভিউ, সুরসুরি, ভুল তথ্য আর স্বার্থের এই অন্ধকার প্রতিযোগিতায়? মোবাইল নিচে নামাতে পারেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র গণমাধ্যমের সমালোচনা নয়, আজকের ভিডিওটা সেই প্রশ্নের গল্প যে প্রশ্নের উত্তর আমাদের সবাইকে খুঁজতে হবে। আমরা কি সত্যিই খবর দেখছি, নাকি প্রতিদিন একটা ভিউয়ের বাজারে ডুব মারছি? বরাবরের মতো পুরো সময় জুড়ে আমি থাকবো আহমেদ রবি। ভিডিও শুরু করার আগে একটা বিষয় ক্লিয়ার করে নেই, এই ভিডিও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বানানো নয়। সাংবাদিকতা পেশা ও সংবাদ মাধ্যমকে ছোট করাও নয়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পয়েন্টে তুলে ধরা। পুরো ভিডিও দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন। তারপরেও কিছু মানুষ বা প্রতিষ্ঠানের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক, কারণ ভিডিওর পয়েন্টগুলো তৈরি হয়েছে তাদের জন্যই। চলুন ভিডিও শুরু করা যাক। সাংবাদিকতা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে সাংবাদিকতা হলো মানুষের জানার অধিকার পূরণ করার একটি দায়িত্বশীল প্রক্রিয়া। কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার তথ্য সংগ্রহ করা, একাধিক সূত্র থেকে যাচাই করা, প্রাসঙ্গিক পক্ষের বক্তব্য নেওয়া, তথ্যের সত্যতা যাচাই করা এবং তারপর মানুষকে বিষয়টি নিরপেক্ষ ও বোধগম্যভাবে জানানোই সাংবাদিকতার মূল কাজ। সাংবাদিকদের কাজ শুধু কোনো ঘটনা ক্যামেরায় ধারণ করা নয়, সাংবাদিকদের কাজ হলো যে তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন সেটাকে যাচাই করে দায়িত্বের সঙ্গে পৌঁছে দেওয়া। কারণ একটা ভুল খবর শুধু একটা ভুল বাক্য নয়, একটা ভুল খবর একজন মানুষের সম্মান নষ্ট করতে পারে, একটা প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে, এমনকি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনমত প্রভাবিত করতে পারে। তাই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস, আর সেই বিশ্বাসের ভিত্তি হলো তথ্য, যাচাই এবং দায়িত্ববোধ। একটা সময় বাংলাদেশের সাংবাদিকতা ছিল সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা। তখন সংবাদ মাধ্যমের সংখ্যা ছিল কম, প্রযুক্তি ছিল সীমিত, খবর মানুষের কাছে পৌঁছাতে অনেক সময় লাগতো। কিন্তু সেই সীমাবদ্ধতার মধ্যেও একজন সাংবাদিকদের পরিচয়ের সঙ্গে একটা আলাদা মর্যাদা জড়িয়ে ছিল। একজন সাংবাদিক কোনো জায়গায় গেলে মানুষ বুঝতো এখানে গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে, এটা হয়তো মানুষের জানার মতো বিষয়। একটি পত্রিকার প্রথম পাতায় কোনো খবর জায়গা পাওয়া মানে ছিল সেই খবরের একটা গুরুত্ব আছে। মানুষ সংবাদপত্র হাতে নিয়ে খবর পড়তো, সংবাদকে আলাদা করে মূল্য দিত, কারণ সংবাদ তখন শুধু বিনোদন ছিল না, সংবাদ ছিল সমাজকে জানার একটি জানালা। রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, দুর্নীতি, মানুষের অধিকার, সাধারণ মানুষের সমস্যা সব কিছু সম্পর্কে জানার অন্যতম প্রধান মাধ্যম ছিল গণমাধ্যম। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, সংবাদপত্রের পাশাপাশি এসেছে টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, ইউটিউব এবং অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। এখন একটা ঘটনা ঘটার কয়েক মিনিটের মধ্যেই সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এই পরিবর্তন নিঃসন্দেহে সাংবাদিকতার জন্য বড় সুযোগ তৈরি করেছে। আগে যেখানে একটি খবর প্রকাশ করতে অনেক সময় লাগতো, এখন মুহূর্তের মধ্যেই মানুষ সব কিছু জানতে পারছে পৃথিবীর অন্য প্রান্তে কী ঘটছে। কিন্তু সমস্যাটা শুরু হয়েছে তখন যখন দ্রুততার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতাও যুক্ত হয়েছে।
মিডিয়াগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক, যে কে কার আগে সবচেয়ে ভালো খবর মানুষকে পৌঁছে দিতে পারে। কিন্তু সেই প্রতিযোগিতার কেন্দ্রে যখন সত্যের পরিবর্তে জায়গা করে নেয় ভিউ, তখন সাংবাদিকতার চরিত্রও বদলাতে শুরু করে। আজকের ডিজিটাল সংবাদ মাধ্যমের সবচেয়ে বড় চাপগুলোর একটি হলো মানুষের মনোযোগ ধরে রাখা। কারণ একটি নিউজ পোর্টাল বা ফেসবুক পেজের সামনে শুধু আরেকটি সংবাদ মাধ্যম যে চ্যালেঞ্জ, এটা না, সামনে আছে হাজার হাজার ভিডিও, পোস্ট, বিনোদন, গুজব, শর্ট ভিডিও এবং অসংখ্য কন্টেন্ট। তাই মানুষের চোখ কে আগে আটকাবে, কে বেশি ক্লিক পাবে, কে বেশি সময় ধরে দর্শককে আটকে রাখতে পারবে, এই প্রতিযোগিতা এখন বাস্তবতা। আর এখান থেকে জন্ম নেয় ক্লিকবেটের সংস্কৃতি। এমন হেডলাইন তৈরি করা যেটা মানুষ না চাইলেও ক্লিক করবে, এমন থাম্বনেল বানালো যেটা দেখে মনে হবে বড় কোনো ঘটনা ঘটে গেছে, এমন শব্দ ব্যবহার করা যেটা কৌতূহল তৈরি করবে। কিন্তু ভেতরে ঢোকার পর দেখা গেল হেডলাইনের দাবি আর প্রতিবেদনের তথ্য এক জিনিস নয়। ধরুন কোনো একটা ঘটনায় একজন ব্যক্তি শুধু উপস্থিত ছিলেন, কিন্তু হেডলাইনে এমনভাবে লেখা হলো যেন ওই ব্যক্তিই ঘটনার মূল চরিত্র। কোনো বক্তব্যের একটা অংশ কেটে এমনভাবে উপস্থাপন করা হলো যাতে পুরো বক্তব্যের অর্থই বদলে যায়। কোনো পুরনো ভিডিওকে নতুন করে ঘটনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। আবার কখনো কখনো এমন একটি প্রশ্নবোধক হেডলাইন দেওয়া হলো যেটা দেখে মনে হয় ঘটনা নিশ্চিত, অথচ নিজের ভেতরে গিয়ে বলা হচ্ছে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই জায়গাটাতেই সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তথ্যের সত্যতা প্রশ্নের মুখে পড়ে যায়। এই বিষয়টা নিয়ে যখন সালাউদ্দিন আহমেদ আমাদের প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়, এখন স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো, সে কি সালাউদ্দিন আহমেদ নেই? না, নাই তো এখন। ওই যে এটা স্বরাষ্ট্রমন্ত্রী কি, আরে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে গেছে তো, সে নাই তো। কবে এটা কোন স্বরাষ্ট্রমন্ত্রী এটা হয়েছে তো, ওই যে কি ওর নাম? হ্যাঁ, বার করে চার্জ করে, স্বরাষ্ট্রমন্ত্রী নাই তো সে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী নেই? না, ওই যে লম্বাটা ছেলেটা কি, আরে আরে পানি সম্পদ মন্ত্রী ছিল। কাটো, আপনি কি ফেসবুক থেকে সব নিউজ নেন? না না, আমি দেখছি তো। না, এখনো তো কখন এলো এটা? সালাউদ্দিন আহমেদ। আরে পানি মন্ত্রী কে ছিল? এনি 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 না স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে বলে? কখন? তাই তো শুনি। এই কাটো, এটা রাখেন, এটা রাখেন। না না, রাখবে কেন? না, আমি তো শুনছি এনি হয়েছে। ভাইরাল হয়ে যাবে। না, আমি তো শুনছি এনি হয়েছে। আর আর ওই যে এটাকে ওই শিক্ষক হেলে এলজিআইডি দিয়েছে। আরেকটি প্রবণতা হলো সুরসুরি তৈরি করা। কোনো ঘটনা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটাকে কতটা উত্তেজনাকরভাবে উপস্থাপন করা হয়। ভয়, রহস্য, চমক, ব্যক্তিগত জীবন, সম্পর্ক, পারিবারিক বিষয়, ব্যক্তিগত ছবি, অপ্রাসঙ্গিক ভিডিও ক্লিপ, পুরনো ফুটেজ, নাটকীয় ব্যাকগ্রাউন্ড মিউজিক, এসব দিয়ে কখনো কখনো এমন একটা পরিবেশ তৈরি করা হয় যেন দর্শক সংবাদ দেখছে না, কোনো থ্রিলার সিনেমা দেখছে। অথচ সংবাদ আর বিনোদনের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। বিনোদনের উদ্দেশ্য আপনাকে উত্তেজিত করা হতে পারে, কিন্তু সাংবাদিকতার দায়িত্ব হলো আপনাকে অবহিত করা। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ভিউয়ের অর্থনীতিতে। একটা ভিডিও কত মানুষ দেখলো, কত মানুষ শেয়ার করলো, কতক্ষণ দেখলো এবং কতজন কমেন্ট করলো, এসব এখন ডিজিটাল কন্টেন্টের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সংখ্যাগুলোর সঙ্গে বিজ্ঞাপন, আয় এবং প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের সম্পর্ক আছে। ফলে একটা বিপজ্জনক মানসিকতা তৈরি হতে পারে, যেখানে ভালো সাংবাদিকতা বলতে বোঝানো হচ্ছে বেশি ভিউ পাওয়া সাংবাদিকতা। অথচ একটা রিপোর্ট কম মানুষ দেখেছে বলেই সেটা খারাপ রিপোর্ট নয়। আবার একটা ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখেছে বলেই সেটা ভালো সাংবাদিকতার প্রমাণ নয়। ভিউজ জনপ্রিয়তা মাপতে পারে, কিন্তু সাংবাদিকতা নয়। অনেকেই দেখবেন বুক ফুলিয়ে বলতে এই মাসের সর্বোচ্চ ভিউ অর্জন করেছে মতিন মিডিয়া, এত সাবস্ক্রাইবার অর্জন করেছে কুদ্দুস টিভি, ভিডিও 1 মিলিয়ন পার হওয়ায় সম্মানে দিলেন বস, এই মাসে 10টা মিলিয়ন হিট করায় এমপ্লয় অফ দ্য মান্থ। অথচ খোঁজ নিলে দেখবেন সব ভালগার ভিডিও ক্লিপ। এমন এমন ভিডিও আপলোড দিয়েছে একটা নিউজ মিডিয়া হয়ে যা আপনি পরিবারের কারো সামনে বসে দেখতে পারবেন না। ভিডিও এমন যে কোনো একজন নারী ক্যামেরাম্যানের সর্বোচ্চ চেষ্টা করে অপ্রাসঙ্গিক ভিডিও ধারণ করতে। এক একজনের ফ্রেম দেখলে বুঝে যাবেন তার উদ্দেশ্য কী। আমি বলতে বাধ্য হচ্ছি, পারে না এমন যে ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকে যায়। এরাই আবার পরিচয় দেয় আমি লালাভাই নিউজের সিনিয়র সাংবাদিক। এরপর আসে ভুল তথ্যের সমস্যা। দ্রুত নিউজ দেওয়ার প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে তথ্য যাচাই করার আগেই খবর প্রকাশ হয়ে যেতে পারে। একটা পোস্টে দেখা গেল, একটা ভিডিও পাওয়া গেল, কোনো একজন কিছু বলল আর সেটাই হয়ে গেল নিউজ। পরে দেখা গেল তথ্যটি অসম্পূর্ণ, পুরনো, ভুল অথবা প্রেক্ষাপটের বাইরে। তখন হয়তো সংশোধন করা হয়।
কিন্তু প্রশ্ন হলো, প্রথম ভুল নিউজটা যত মানুষের কাছে পৌঁছেছিল, সংশোধনীটা কি তত মানুষের কাছে পৌঁছায়? অধিকাংশ সময় বাস্তবতা হলো ভুল খবরের গতি অনেক বেশি, কারণ ভুল খবর অনেক সময় চমকপ্রদ হয়, আর অনেক সত্য অনেক সময় জটিল হয়। আর কপি পেস্টের প্রতিযোগিতা তো আছেই। Ctrl+C আর Ctrl+V চাপলে হয়ে যায় একটা নিউজ। কোনো এক মিডিয়া কোনো একটা নিউজ পাবলিশ করেছে মানে আমাকেও করতে হবে, যাচাই বাছাই ছাড়াই কপি করায় ব্যস্ত হয়ে পড়ে। অধিকাংশ নিউজ পোর্টালেই দেখবেন নিউজের প্রতিটা শব্দই হুবহু সেম। আরেকটি বড় সমস্যা হলো যাচাইয়ের সংস্কৃতি দুর্বল হয়ে যাওয়া। একজন সাংবাদিকের কাছে তথ্য পাওয়া আর তথ্য সত্য হওয়া এক জিনিস নয়। কোনো একটি সূত্র বলেছে মানে সেটা সত্য নয়, কোনো ভিডিও পাওয়া গেছে মানেই সেটা ওই ঘটনার ভিডিও নয়, কোনো ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে মানেই সেটা সংবাদ নয়। সাংবাদিকতার কাজ এখানেই সবচেয়ে কঠিন। অন্য সবাই যেখানে তথ্য শেয়ার করে, সাংবাদিকের কাজ সেখানে থেমে গিয়ে প্রশ্ন করা, এটা কি সত্যি? এর প্রমাণ কোথায়? অন্য পক্ষ কী বলছে? ঘটনার প্রেক্ষাপট কী? এই প্রশ্নগুলো বাদ দিয়ে শুধু দ্রুত প্রকাশ করলে সেটা সংবাদ পরিবেশন হতে পারে, কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা বলা কঠিন। আর আজকের যুগের আরেকটি বাস্তবতা হলো সংবাদ মাধ্যমের সংখ্যা এবং সংবাদ তৈরি করা মানুষের সংখ্যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। একজন ব্যক্তি একটি ফেসবুক পেজ চালাচ্ছেন, পাশাপাশি ইউটিউব চ্যানেল, নিউজ পোর্টাল, অন্য আবার আরেকটি পেজ, আবার কোথাও নিজের পরিচয় দিচ্ছেন বড় সাংবাদিক হিসেবে। এতে সুযোগ তৈরি হয়েছে বটে, অনেক নতুন মানুষ গণমাধ্যমে আসতে পারছেন। এটা কোনো সমস্যা নয়। সমস্যা তখনই যখন সংবাদ প্রকাশের আগে প্রয়োজনীয় পেশাগত মান, যাচাই এবং নৈতিকতার বিষয়গুলো গুরুত্ব হারায়। সাংবাদিকতার পরিচয় শুধু একটি ক্যামেরা, একটি মাইক্রোফোন আর একটি ফেসবুক পেজের উপর দাঁড়িয়ে যায়। তাহলে সংখ্যাটা বাড়তে পারে, কিন্তু সাংবাদিকতার মান স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়বে। আরও সংবেদনশীল একটি অভিযোগ নিয়ে মানুষের মধ্যে বহু প্রশ্ন আছে। সেটা হলো প্রভাব, চাপ কিংবা স্বার্থের কারণে কোনো খবর প্রকাশ বা গোপন হওয়ার সম্ভাবনা। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা, মালিকানার প্রভাব, বিজ্ঞাপনদাতার চাপ, রাজনৈতিক বা ব্যবসায়িক স্বার্থ, এসব নিয়ে প্রশ্ন তোলা অবশ্যই বৈধ এবং প্রয়োজনীয়। কারণ একটি সংবাদ প্রকাশ হবে কি না সেটা যদি তথ্যের গুরুত্বের বদলে কোনো প্রভাবশালী পক্ষের স্বার্থের উপর নির্ভর করে, তাহলে ক্ষতিটা শুধু একটি নিউজের হয় না, ক্ষতি হয় পুরো গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার। আর বর্তমানে বড় বড় ব্যবসায়ীগুলো নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে এক একটি গণমাধ্যমকে। দেখবেন বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে তার বেশিরভাগই কোনো না কোনো বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকানাধীন। কারণ ব্যবসা করতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। নিজেদের মিডিয়া থাকলে তখন ঢাল হিসেবে কাজে দেবে। দেখবেন মিডিয়াগুলো এমন কোনো মানুষের পেছনে লাগে না যার নিজেরও মিডিয়া আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালো টাকা সাদা করার উপায়। যদিও এটা শুধু মিডিয়াতেই না, আরও অনেক ক্ষেত্রেই হয়, সে বিষয়ে অন্য কোনো ভিডিওতে কথা বলা যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সব কিছুর প্রভাব এখন সাংবাদিক শব্দটির উপরে এসে পড়েছে। একসময় সাংবাদিক বলা মানে ছিল দায়িত্ব, সাহস, অনুসন্ধান এবং মানুষের হয়ে প্রশ্ন করার পরিচয়। কিন্তু যখন বারবার ক্লিকবেট, ভুল তথ্য, অতিরঞ্জিত হেডলাইন কিংবা দায়িত্বহীন কন্টেন্টের সঙ্গে সাংবাদিক পরিচয়টি সামনে আসে, তখন সাধারণ মানুষের একটা অংশ পুরো পেশাটাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে। অথচ সত্যটা হলো সব সাংবাদিক এক নয়। এখনও বাংলাদেশে এমন অনেক সাংবাদিক আছেন যারা জীবনের ঝুঁকি নিয়ে অনুসন্ধান করেন, তথ্য যাচাই করেন, চাপের মধ্যেও প্রশ্ন করেন, মানুষের সামনে সত্য তুলে ধরার চেষ্টা করেন। তাদের কারণেই সাংবাদিকতা এখনও টিকে আছে। তাই সমালোচনা হওয়া উচিত পেশাটাকে ধ্বংস করার জন্য নয়, পেশাটাকে আরও দায়িত্বশীল করার জন্য। শেষ পর্যন্ত প্রশ্নটা শুধু সাংবাদিকদের নয়, আমাদেরও। আমরা কী ধরনের সংবাদ চাই? আমরা কি সত্য জানতে চাই, নাকি শুধু চমক দেখেই খুশি থাকতে চাই? আমরা কি এমন সাংবাদিকতা চাই যেখানে হেডলাইন সত্যের চেয়ে বড়, যেখানে ভিউ রিপোর্টের মানদণ্ড, যেখানে চমক তথ্যকে হারিয়ে দেয়? নাকি আমরা এমন সাংবাদিকতা চাই যেখানে খবর মানেই খবরই, যেখানে সাংবাদিকতার সবচেয়ে বড় পরিচয় তার ভিউ নয়, তার বিশ্বাসযোগ্যতা, যারা ভিউয়ের আগে তথ্যকে গুরুত্ব দেবে? কারণ দর্শক যদি উত্তেজনকর কন্টেন্টকে পুরস্কৃত করে, তাহলে বাজারও সেই কন্টেন্টই তৈরি করবে। আর যদি দর্শক যাচাই করা, তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে গুরুত্ব দেয়, তাহলে সংবাদ মাধ্যমের উপরও সেই মান ধরে রাখার চাপ তৈরি হবে। পরিশেষ, সাংবাদিকতা কোনো সাধারণ কন্টেন্ট ব্যবসা নয়। একটা নিউজের পেছনে থাকে মানুষের বিশ্বাস। একজন সাংবাদিক যখন কোনো তথ্য প্রকাশ করেন, মানুষ ধরে নেয় এই তথ্য যাচাই করা হয়েছে। সেই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে গেলে সবচেয়ে বড় ক্ষতি হয় গণমাধ্যমেরই। কারণ দিনের শেষে একটা সংবাদ কত মানুষ দেখলো সেটা হয়তো একটা সংখ্যা, কিন্তু একটা সংবাদ কতটা সত্য ছিল সেটা ইতিহাসের কাছে একটা দায়িত্ব। নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।